নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর বিবিধ প্রশ্নমালা 24-এর শেষ যে টেস্ট পেপারের প্রশ্নপত্র, অর্থাৎ টেস্ট পেপার 5-এর যে প্রশ্নপত্র রয়েছে তার 10টি যে প্রশ্ন তার সমাধান নিয়ে। তো আজকের পর্বে আমরা যে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব, তোমরা সেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানে। তার প্রত্যেকটির সমাধান তুলে ধরা হবে, তাই অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তার পাশাপাশি অবশ্যই এই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখো আজকের প্রথম প্রশ্নে যেটা দেওয়া রয়েছে 777 পূর্ণ 278/379কে 358 দিয়ে গুণ করে গুণফল মিশ্র ভগ্নাংশ রূপে প্রকাশ করো। এই প্রশ্নটার সমাধান করতে হবে। যদিও এই ধরনের অঙ্ক সংক্ষেপে করার বেশ কিছু ট্রিক্স থাকে, তো আমরা এখানে সেই রকম কোনো ট্রিক্স এখানে ব্যবহার করছি না। শুধুমাত্র এদের যেভাবে গুণ করতে বলা আছে এবং মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে বলা আছে, তো আমরা সেই কতটা সহজে এটা করা যায় সেটা তোমাদের দেখিয়েছি। তো দেখো এক্ষেত্রে দেখো এই 777 পূর্ণ 278/379 ইন্টু 358 লিখেছি। এখন এই 777কে পূর্ণ সংখ্যাটাকে পূর্ণ সংখ্যায় রেখে দিয়েছি আলাদাভাবে, যোগ ভগ্নাংশ আকারে রেখেছি এখানে 278/379। এই সম্পূর্ণ অংশটাকে এখন 358 দিয়ে গুণ দিয়েছি। এবার এই 777কে 358 দিয়ে গুণ, এখানে তোমাদের গুণও করে দিয়েছি রাফে। 358কে 757 দিয়ে গুণ করে আমরা পেয়েছি কত না, এখানে পেয়েছি 27,08,166, এটা পেয়েছি। এবার এখানে এই গুণ করে 777কে 358 দিয়ে গুণ করে এটা বসিয়ে নিয়েছি, যোগ এবার এই 278 পূর্ণ 278/379কে 358 দিয়ে গুণ করতে হবে। তার মানে 278কে 358 দিয়ে গুণ, এখানে এই গুণটাও করেছি, পেয়েছি কত না 99,524। তো দেখো লিখেছি আমরা যোগ চিহ্ন দিয়ে 99,524 বাই নিচে হর আকারে ছিল কত না 379, তাই 379 লিখেছি। এখন এই সংখ্যাটা অর্থাৎ এই 27,08,166 যোগ এবার এই 99,524কে 379 দিয়ে ভাগ করেছি। এখানে তোমাদের ভাগ অঙ্কটাও করে দেখিয়েছি, পেয়েছি কত, এটা পেয়েছি আমরা ভাগফল পেয়েছি আমরা 262। তাহলে যোগ 262 যোগ কত আছে না পূর্ণ রয়েছে 226, তাহলে 226 হয়ে গেল লব, আর এই 379 হয়ে গেল হর। এবার এই 27,08,166 সঙ্গে 262 যোগ করে হয়ে গেল 27,08,428 পূর্ণ 226-এর 379। তো এটা হলো আমাদের এই প্রথম যে প্রশ্নটা তার সমাধান। তাহলে প্রথমে আমরা এদের গুণ করে নিয়েছি, গুণ করার পর কি করেছি না মিশ্র ভগ্নাংশে প্রকাশ করেছি। তো তার জন্য আমরা এই রাফে দেখিয়ে দিয়েছি কিভাবে গুণ এবং ভাগ অঙ্কটা করেছি, তাও তোমাদের তুলে ধরলাম। এবার দেখো পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 2-এর দাগের প্রশ্ন। এখানে কি বলা ছিল না, এখানে বলা ছিল কত টাকার 5/8 সমস্ত টাকা অপেক্ষা 6 টাকা কম। তাহলে সমস্ত টাকা অপেক্ষা বলেছে 6 টাকা কম। এই প্রশ্নটার সমাধান আমরা পাটিগণিতের পাশাপাশি বীজগণিতের সূত্র প্রয়োগ করেও কিন্তু অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করেছি বা করে দিয়েছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো এক্ষেত্রে কি করেছি, এক্ষেত্রে ধরে নিয়েছি সমস্ত টাকা সমান কত না, সমস্ত টাকা সমান এখানে ধরে নিয়েছি x টাকা, সমস্ত টাকাটা x। তাহলে বলা ছিল কি না তার 5/8 অংশ সমস্ত টাকার, তাহলে যত অংশ টাকাটা সেটার 5/8 অংশ সমান হবে কি না সমস্ত টাকার থেকে 6 টাকা কম, তাহলে অপেক্ষা কম। তাহলে সেই জন্য x - 6 এটা এখানে সমীকরণ আকারে সমাধান করেছি। তাহলে x × 5/8 সমান x - 6, তাহলে 5x/8 সমান x - 6। এখন এটা গুণ করেছি, 8x মাইনাস হলো 48 আর এটা হলো 5x, তাহলে 8x - 5x সমান 48। তাহলে 8x থেকে 5x চলে গেলে থাকছে কত না 3x সমান 48, x সমান হবে 3 16 48, অর্থাৎ x এর মান হলো এখানে 16। তাহলে নির্ণীয় টাকা সমান কত না 16 টাকা। তার মানে এই 16 টাকার 5/8 অংশ যা তাই হবে কি না বলেছে 6 টাকা কম, অর্থাৎ 16 টাকা থেকে 6 টাকা যদি কম করি সেই টাকাটা সমান, অর্থাৎ 5/8 অংশ মানে 8 × 16 অর্থাৎ 10 টাকা হচ্ছে। আবার 16 টাকা থেকে যদি 6 টাকা বিয়োগ করি তাহলেও হবে 10 টাকা। তাহলে আমাদের এই দ্বিতীয় অঙ্কটির সমাধানও হয়ে গেল। এবার দেখো তৃতীয় প্রশ্নে কি রয়েছে না, এখানে বলা আছে তৃতীয় প্রশ্নে রয়েছে ABC-কে 711 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন A 2 টাকা পেলে B 3 টাকা এবং C 4 টাকা পায়। তাহলে এটা শর্ত বলে দেওয়া আছে যে ABC এর পাওয়ার মানে ভাগ হারটি বলে দেওয়া আছে, কত টাকা ভাগ করতে হবে না 711 টাকাতে। তো দেখো এই প্রশ্নের সমাধান কীভাবে করা হয়েছে।
এক্ষেত্রে আমরা লিখে নিয়েছি কি না, এক্ষেত্রে লিখেছি এ যখন 2 টাকা পায়, বি পাবে 3 টাকা, সি পাবে 4 টাকা। তার মানে ক টাকার ভাগ এটা? এটা হলো তাহলে 2 যোগ 3 যোগ 4, তার মানে এ বি সি মোট 9 টাকা। সেই 9 টাকার ভাগে এ পাবে 2 টাকা, বি পাবে 3 টাকা, সি পাবে 4 টাকা। এখন আমাদের ভাগ করতে হবে কত টাকায়? 711 টাকা। তাহলে 711 টাকার মধ্যে এ পাবে কত না 2/9, যেহেতু ভাগাটা এখানে 9 টাকা ছিল, মোট টাকাটা ছিল 9 টাকা, তার ভাগে পাবে 2 টাকা। তাহলে 9 টাকার মধ্যে 2 টাকা পায়, তাহলে 711 টাকার মধ্যে কত পাচ্ছে? কাটাকাটি করে পেয়েছি 79, 79কে আমরা 2 দিয়ে গুণ করে পেলাম 158 টাকা। তার মানে এ পাবে 158 টাকা। আর এই 711 টাকার মধ্য থেকে বি পাবে কত না, এক্ষেত্রে এখানেও 9 দিয়ে কাটাকুটি করেছি, 79কে 3 দিয়ে গুণ করে পেয়েছি 237 টাকা। তাহলে বি পাবে এখানে 237 টাকা। আর সি পাবে কত না, 711 টাকার মধ্যে সি পাবে 4 9 গুণ 711 কাটাকুটি করে পেয়েছি আমরা 316 টাকা। তাহলে 316 টাকা পেল কে না, এখানে সি পাবে। তো এইভাবে আমরা প্রথমে যে শর্তে ভাগ করেছে সেই শর্তে আমরা পাটিগণিতের নিয়মে সব টাকাগুলো যোগ করে নিলাম, অর্থাৎ এ বি সি যে শর্তটা বলা আছে। তাহলে মোট যে টাকাটা সেই অনুসারে তাদের ভাগহার তৈরি করে আমরা 711 টাকাকে ভাগ করে দিলাম। তো এই গেল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম 3টি প্রশ্ন। ঠিক এইরকমই গুরুত্বপূর্ণ আরও 7টি প্রশ্ন রয়েছে, যা তোমাদের এই পর্বের মাধ্যমেই আমরা তুলে ধরব। এবং তার পাশাপাশি এই প্রশ্নমালাটির অর্থাৎ বিবিধ প্রশ্নমালার যে টেস্ট পেপারের 5টি প্রশ্নপত্র ছিল, সেই 5টি প্রশ্নপত্রেরও কিন্তু সারা হবে। তার পাশাপাশি তোমাদের বলে রাখি, আগামী সপ্তাহ থেকেই তোমাদের এই চ্যানেলের মাধ্যমেই তোমরা দেখতে পাবে অতি সংক্ষিপ্তধর্মী ও বিষয়মুখী যে প্রশ্নমালা, অর্থাৎ প্রশ্নমালা 25-এর যে প্রশ্নমালা রয়েছে, সেই প্রশ্নমালাটির সমাধানও, এই যে প্রশ্নমালা তারও সমাধান কিন্তু আমরা তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে, যা তোমরা অন্য কোনো চ্যানেলে এই প্রশ্নগুলোর সমাধান পাবে না। তো সেই কারণে অবশ্যই ধৈর্য ধরে বাকি অংশগুলোর যেমন সমাধান দেখবে, আগামী দিনেও ভিডিওগুলি প্রত্যেকে দেখে রাখবে। এই আশা ভরসা রেখে আমরা এগিয়ে যাব এবার পরবর্তী অঙ্কের সমাধানের দিকে। তো তার আগে আবারও বলবো যে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার পরের অঙ্কের সমাধান। এবার দেখো 4 দাগের প্রশ্ন বলেছে, অর্ণবের কাছে যত টাকা ছিল তার 0.75 অংশ খরচ করার পর অর্ণবের কাছে 40 টাকা অবশিষ্ট রইল। খরচ করার আগে অর্ণবের কাছে কত টাকা ছিল? তাহলে সমস্ত অংশটা যদি আমরা এক অংশ ধরে নিই, তো তার 0.75 অংশ খরচ হয়ে গেছে, বাকি যে অংশটা আছে সেটা সমান হচ্ছে, কিন্তু এখানে টাকায় দেওয়া রয়েছে 40 টাকা অবশিষ্ট আছে। তাহলে খরচ করার আগে অর্ণবের কাছে কত টাকা ছিল, অর্থাৎ এক অংশটা সমান সমান কত টাকা, সেটা আমাদের বার করতে হবে। তো এক্ষেত্রে দেখো কীভাবে করেছি সমাধান। এক্ষেত্রে প্রথমে ধরি অর্ণবের কাছে এক অংশ ছিল, খরচ হয়েছে কত 0.75 অংশ, তাহলে বাকি আছে কত না 1 বিয়োগ 0.75 অংশ সমান 0.25 অংশ এখনও বাকি আছে। এখন এই 0.75 অংশ সমান সমানই ভগ্নাংশে করলে কী হচ্ছে না 25/100 অংশ। 25/100 অংশ সমান 40 টাকা। তার মানে তাহলে এক অংশ মানে সমস্ত অংশ সমান কত না 40 × 25/100 সমান 40 গুণ 100/25, 25 4 100, তাহলে 4 4 16 মানে 160 টাকা। তাহলে খরচের আগে অর্ণবের কাছে 160 টাকা ছিল, এটা ছিল অর্ণবের কাছে। তো এই হলো আমাদের 4 দাগের যে প্রশ্ন তার সমাধান। ঠিক এইরকমই এবার দেখো 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নে কী বলা রয়েছে, এখানে বলা আছে 10 জন লোক যে কাজ 21 দিনে করে 14 জনে ওই কাজ কত দিনে করবে। তাহলে 10 জনে যে কাজটা 21 দিনে করছে, তাহলে 14 জনে সেই কাজ কত দিনে করবে। আমরা এই রকম অঙ্কগুলো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে স্টেজ আকারে তৈরি করে ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করেছিলাম। এখানে ঐকিক নিয়মের মাধ্যমে সরাসরি সমাধান করে দিয়েছি। তাহলে 10 জন লোক কাজ দিয়ে 21 দিনে করে, একজন লোক কাজটা করবে কত বেশি লাগবে দিন, তাই 21 গুণ 10। আর 14 জন লোক যখন কাজটা করবে তখন কী হবে, তাহলে 21 গুণ 10/14 কাটাকুটি করেছি আমরা। কীভাবে কাটাকুটি করেছি, 7 দিয়ে কেটেছি প্রথমে, 7 2 14, 7 3 21, এবার 2 5 10 হয়েছে, 5 3 15 দিনে। তার মানে 14 জন লোক যদি কাজটা করে তাহলে কাজটা করতে আমাদের 15 দিন লাগবে। কতদিন লাগবে? 15 দিন লাগবে। এবার দেখো 6 দাগের প্রশ্ন, অত্যন্ত সংক্ষিপ্তধর্মী একটি প্রশ্ন। সেখানে বলা আছে কোন অখণ্ড সংখ্যা 17.2/5 নিকটতম। তাহলে 17.2/5 নিকটতম, তাহলে 17 থেকে বড় এই সংখ্যাটা 17.2/5, তাহলে পূর্ণ সংখ্যাটা বা অখণ্ড সংখ্যাটা কী হবে কাছাকাছি, সেটা হবে 17। তো এখানে সেই অর্থে আমরা এই 17 দাগ এই 6 দাগের প্রশ্নটিও সমাধান করে দিয়েছি। এবার দেখো 7 দাগের যে প্রশ্ন তার সমাধান। 7 দাগের প্রশ্নে কী রয়েছে না, এখানে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 77, 61 ও 103কে ভাগ করলে যথাক্রমে 7, 1 ও 3 ভাগশেষ থাকবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 77, 61 ও 103কে ভাগ করলে যথাক্রমে 7, 1 ও 3 ভাগশেষ থাকবে। তো এক্ষেত্রে
কী করা হয়েছে না, প্রথমে আমরা কী করে নিয়েছি দেখো, প্রথমে আমরা 77 থেকে 7 বিয়োগ করেছি, পেয়েছি 70। 61 থেকে 1 বিয়োগ করে নিয়েছি, পেয়েছি 60। 103 থেকে 3 বিয়োগ করে নিয়েছি, পেয়েছি কত, 100। এখন এই 70, 60 এবং 100 এদের গসাগু কত হবে, গসাগু করলে হবে 10। 10 7 70, 10 6 60, 10 10 100। তাহলে এই 10ই হবে সেই কি না, সেই সংখ্যা অর্থাৎ বৃহত্তম সংখ্যা, যে সংখ্যা দিয়ে মানে এই 10 সংখ্যাটা দিয়ে 77কে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে, 61কে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, এই 10 দিয়ে 103কে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। তো এই গেল আমাদের 7 দাগের যে প্রশ্ন তার সমাধান। তাহলে সেই কারণে আমরা লিখেছি কি না, সেই কারণে আমরা লিখেছি 77, 61, 103 সংখ্যাগুলিকে 10 দ্বারা ভাগ করলে যথাক্রমে 7, 1, 3 দ্বারা 3 ভাগশেষ থাকবে। তাহলে 7 দাগের অঙ্কেরও সমাধান হয়ে গেল। এবার বাকি রইল আরও 3টি প্রশ্ন, তারও সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরবো। তার আগে আবারও তোমাদের স্মরণ করিয়ে দিই, এই চ্যানেলের মাধ্যমে আমরা সপ্তম শ্রেণীর যে গণিত প্রভা প্রশ্নগুলো রয়েছে বা তার দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য তোমাদের প্রস্তুতি, তাও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আগামী সপ্তাহ থেকেই শুরু করে দেব। তার পাশাপাশি সেপ্টেম্বর মাস থেকে যে সমস্ত তোমাদের সেপ্টেম্বর মাসে মূলত যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বা মেধা অন্বেষণ, ট্যালেন্ট সার্চ, নিখিলবঙ্গ, যে সমস্ত প্রশ্নগুলোর মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়ে থাকে তারও সমাধান বা তারও প্রস্তুতি আমরা আর কিছুদিনের মধ্যেই তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তাই অবশ্যই এই চ্যানেলটিকে লক্ষ্য রাখো, আর তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাব পরের বাকি যে 3টি প্রশ্ন রয়েছে তার সমাধানে। এবার দেখো 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্নে কি রয়েছে, বলেছে দুটি সংখ্যার বড়টি ছোটটির 1/1 গুণ মানে 1.5 গুণ, সংখ্যা দুটির গুণফল 384। গুণফল বলেছে 384, সংখ্যা দুটি কী কী? তাহলে দুটো সংখ্যার মধ্যে বড়টা হচ্ছে ছোটোটার 1.5 গুণ, সংখ্যা দুটোর গুণফল বলে দেওয়া আছে 384, তাহলে সংখ্যা দুটো কী কী হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এর সমাধান আমরা কীভাবে করেছি। এখানে প্রথমে আমরা করেছি কি না, এখানে লিখেছি না ধরি ছোটো সংখ্যাটা সমান x, তাহলে বড় সংখ্যাটা কী হবে না তার 1.5 গুণ, তাহলে x ইন্টু 1/2, তাহলে কী হচ্ছে না x ইন্টু 3/2 সমান 3x/2। এটা হলো আমাদের বড় সংখ্যা আর এটা হলো আমাদের ছোট সংখ্যা। এখন আরেকটি শর্ত এই প্রশ্নে বলা ছিল কি না, সংখ্যা দুটির গুণফল হলো 384, তাহলে আমরা এই ছোট সংখ্যা আর এই বড় সংখ্যা অর্থাৎ x ইন্টু 3x/2 এদের গুণ করলে পাচ্ছি কত, 384, বা 3x² সমান 384। তাহলে 3x² সমান কত হবে, 2 দিয়ে যদি গুণ করি 2 4 8, 2 8 16, 2 3 6 7, অর্থাৎ 768। তাহলে 768 হচ্ছে 3x² সমান 768। x² সমান কী হবে, 768 ভাজিত 3, যেহেতু এখানে 3 গুণ ছিল আমরা 3 দিয়ে ভাগ করে দেবো। 3কে এখান থেকে বাঁ দিক থেকে ডান দিকে আনলাম, তাই সাইড চেঞ্জ করার পাশাপাশি আমরা তাকে সাইনও চেঞ্জ করে নিলাম, অর্থাৎ পেলাম 256। এখন x সমান তাহলে কী হবে, x² সমান তাহলে 56, অর্থাৎ বর্গ সংখ্যা হলো 256। x সমান তাহলে কত হবে না 16 গুণ 16 সমান 256 হয়, তার মানে 16 হবে বর্গমূল। তাহলে এখানে x এর মান হলো 16। তাহলে x কে ছিল না, x ছিল ছোটো সংখ্যা, তাহলে ছোটো সংখ্যাটা হবে 16 আর বড় সংখ্যাটা হলো কত, 2 8 16, তাহলে 8 3 24, বড় সংখ্যাটা হবে আমাদের 24। তাহলে দুটো সংখ্যাই আমরা পেয়ে গেলাম। এই গেল আমাদের 8 দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 9 দাগের প্রশ্ন কি রয়েছে, বলেছে দুর্ভিক্ষের সময় সরকার থেকে 480 টাকা 100 জন স্ত্রী পুরুষের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রত্যেক পুরুষ 6 টাকা এবং প্রত্যেক স্ত্রীলোক 4 টাকা পেল। তাদের মধ্যে কতজন পুরুষ ও কতজন স্ত্রীলোক ছিল? তাহলে 480 টাকা ছিল, 100 জন স্ত্রী পুরুষের মধ্যে ভাগ করে দেওয়ার কথা, সেখানে বলে দেওয়া আছে প্রত্যেক পুরুষ পাবে 6 টাকা আর প্রত্যেক স্ত্রীলোক পাবে 4 টাকা। তাহলে এখানে প্রশ্নে চাওয়া হচ্ছে যে কতজন পুরুষ এবং কতজন স্ত্রীলোক ছিল। তো দেখো এটিও আমরা বীজগণিতের সাহায্য নিয়ে অঙ্কটি সমাধান করেছি। তো এক্ষেত্রে আমরা লিখেছি কি না, এখানে লিখেছি দেখো যে ধরি পুরুষ সংখ্যা সমান সমান x জন, তাহলে স্ত্রীলোক সংখ্যা কত হবে না, মোট তো বলেছে স্ত্রী পুরুষ মিলে 100 জন, তাহলে 100 মাইনাস x জন, এটা হলো আমাদের স্ত্রীলোক সংখ্যা। এখন শর্তে বলা ছিল কি না, পুরুষেরা পাবে 6 টাকা করে প্রত্যেক পুরুষ আর প্রত্যেক স্ত্রীলোক পাবে 4 টাকা করে। তাহলে প্রত্যেক পুরুষ যদি 6 টাকা করে পায় তাহলে x জন, তাহলে x ইন্টু 6 যোগ পুরুষ পেলাম স্ত্রীলোক সংখ্যা কত ছিল না 100 মাইনাস x, তাকে কত টাকা করে 4 টাকা করে, তাহলে গুণ 4 সমান সমান 480 টাকা। তাহলে এখন আমরা এই সরল অঙ্কটি সমাধান করছি। বাম পক্ষের কী রয়েছে না 6x প্লাস 100 সঙ্গে 4 গুণ হয়ে 400 মাইনাস x এর সঙ্গে 4 গুণ হয়েছে মাইনাস 4x সমান 480। এখন আমরা এই এক্সগুলোকে বাঁ দিকে রেখে দিলাম, আর তাহলে বাঁ দিকে রাখলে কী হচ্ছে, এখানে 6x থেকে 4x বিয়োগ
তাহলে 2x থাকে। 480 সঙ্গে আমরা কি করব না এই বাঁ দিকে থাকা 400 ডান দিকে নিয়ে গিয়ে বিয়োগ করে দিয়েছি। তাহলে x সমান পাচ্ছি কত না বিয়োগ করে পেয়েছি 80, এটা পাবো আমরা 80 পেয়েছি। 80, সেই 80কে আমরা কি করেছি না যেহেতু 2x সমান 80, তাহলে x সমান কী হবে 80কে আবার 2 দিয়ে ভাগ হয়েছে, তাহলে সমান সমান পেলাম কত না 40। তাহলে 40, তাহলে এখানে এক্সটাকে না এক্স ছিল পুরুষের সংখ্যা, তাহলে পুরুষ সংখ্যা সমান সমান কত না 40 জন। তাহলে স্ত্রীলোক সংখ্যা কত হবে না স্ত্রীলোক সংখ্যা হবে তাহলে 100 বিয়োগ এক্স ছিল, তাহলে 100 বিয়োগ 40 সমান সমান হবে 60 জন। তাহলে পুরুষের সংখ্যা যেখানে হলো 40 জন, সেখানে স্ত্রীলোক সংখ্যা হলো 60 জন। তো এই গেল আমাদের 9 দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন তার সমাধানে। দেখো শেষ প্রশ্ন কী রয়েছে, বলছে কোনো গাড়ি 30 কিলোমিটার বেগে যায়, 30 কিলোমিটার বেগে যাচ্ছে এবং প্রতি 75 কিমি যাবার পর পেট্রোল নেবার জন্য আধ ঘন্টা করে থামে। 375 কিমি যেতে গাড়িটির কত সময় লাগবে? তাহলে একটা দূরত্ব অর্থাৎ 375 কিমি একটা রাস্তা, সেই রাস্তার কি মানে বেগে যাচ্ছে গাড়িটি যাচ্ছে 30 কিলোমিটার বেগে, কিন্তু তার সঙ্গে একটা শর্ত রয়েছে যে 75 কিমি যাবার পরেই কিন্তু সেই গাড়িকে পেট্রোল নেওয়ার জন্য গাড়িটা থামতে হচ্ছে এবং আধ ঘন্টা করে থামছে। তাহলে তার কত সময় লাগবে? তো দেখো এই অঙ্কের সমাধান কীভাবে করা হয়েছে। এখানে আমরা লিখে নিয়েছি কি না এক্ষেত্রে শেষবার বাদে পেট্রোল নেবার জন্য গাড়ি থামবে। শেষবার যেহেতু সে গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে তখন আর তাকে আমাদের ধরছি না, অর্থাৎ শেষবার বাদে গাড়ি থামবে কত, তাহলে 375 বিয়োগ 75। এখানে 375 থেকে 75 অর্থাৎ শেষ 75 কিমি বাদ দিয়ে দিচ্ছি, তাকে 75 দিয়ে যদি ভাগ করি তাহলে কতবার থামবে সেটা পেয়ে যাব। তাহলে পাচ্ছি কত 300/75 সমান 4 বার। তার মানে 4 বার ওই শেষবার থামার আগে আরও 4 বার থামতে হবে, তার মানে 4 বার পেট্রোল নিতে হচ্ছে। সেই 4 বারের জন্য মোট কত সময় লাগবে? 4 বারে সময় লাগবে আধ ঘন্টা করে, তাই 4 গুণ 1 2 ঘন্টা মানে হলো 2 ঘন্টা। তাহলে 4 বারে সময় লাগবে কত? 2 ঘন্টা সময় লাগবে। এখন বলে দেওয়া আছে 30 কিমি বেগে যদি 375 কিমি যেতে তাহলে সময় কত লাগবে সেটা বার করব। এখন সময় সমান কি না এখানে তার মানে এটাকে আমরা 30 কিমি যেতে 1 ঘন্টা লাগে, তাহলে 375 কিমি যেতে কত লাগবে না 1 গুণ 375/30। এখন কাটাকুটি করে পেয়েছি 125/10 মানে 12.5 ঘন্টা। তাহলে এটা হচ্ছে সময়টা লাগবে শুধু যাতায়াতের জন্য মানে যাওয়ার জন্য, আর এই যে সময়টা সেই সময়টা লাগছে কি না পেট্রোল নেওয়ার জন্য থামার জন্য। তাহলে মোট কত সময় লাগছে? গাড়িটির মোট সময় লাগবে তাহলে 12.5 যোগ 2 ঘন্টা সমান 14.5 ঘন্টা, 14.5 ঘন্টা। তো এই হলো আমাদের আজকের পর্বের অর্থাৎ বিবিধ প্রশ্নমালা 24 এর টেস্ট পেপারের যে পঞ্চম প্রশ্নপত্রটি ছিল তারও সমাধান আজকের পর্বে আমরা আমাদের সারা করে দিলাম। আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমেই তোমাদের তুলে ধরা হবে কেশবচন্দ্র নাগের বাকি যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ যে এই বিবিধ প্রশ্নমালার পাশাপাশি আমরা এই বিষয়মুখী যে প্রশ্নমালা তার সমাধান অর্থাৎ প্রশ্নমালা 25 এবং বীজগণিত ও জ্যামিতির প্রশ্নের সমাধানও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরব। তার পাশাপাশি সপ্তম শ্রেণীর গণিত প্রভার দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতি, সেই সঙ্গে সেপ্টেম্বর মাসে হওয়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও আমরা এর পাশাপাশি তোমাদের তুলে দেবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। তার আগে আবারও সকলকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর অবশ্যই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব রাখো।